জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের এই মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। এছাড়া সদ্য গ্রেপ্তার সাবেক ডিআইজি নাহিদুল ইসলামকেও ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। গত ২১ আগস্ট এই মামলায় পলাতক এমপি সাইফুল ইসলামের ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ২। ওইদিকে এই মামলায় গ্রেফতারকৃত এসআই শেখ আফজালুল হক বাকি ৮ আসামির মধ্যে ৭ জন নিজেদের নির্দোষ দাবি করেছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ আছে ট্রাইব্যুনাল ২-এ। অন্যদিকে ট্রাইব্যুনাল ১-এ চাংখারপুলের ৬ জন হত্যা মামলায় সাক্ষী দেবেন ৩ জন। পাশাপাশি সাভারের আসাবুল ইয়ামিন হত্যা মামলা, ৫ আগস্ট হবিগঞ্জের বানিয়াচং, কুষ্টিয়া সহ দেশের বেশ কয়েকটি এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ হওয়ার মামলায়ও শুনানি রয়েছে। এছাড়া রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জন হত্যা মামলার ৩ আসামি সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে নিয়ে আসা হয়েছে। ট্রাইব্যুনালে কুষ্টিয়ার মামলায় হাসানুল হক ইনুকে আনা হয়েছে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকেও। এছাড়া সম্প্রতি গ্রেফতার ডিআইজি নাহিদকেও ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ জুলাই অভ্যুত্থানের বেশ কয়েকটি মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে। এর মধ্যে আশুলিয়া ৬টি মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিকে নিয়ে আরও খবর জানতে চাইবো তার কাছে। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, আশুলিয়ার মামলার সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য কি শুরু হয়েছে, আর কোন কোন মামলার তথ্য আছে আপনার কাছে? অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ ও শুনানি রয়েছে। ট্রাইব্যুনালে আজকে মোট ৩৩ জন আসামিকে নিয়ে আসা হয়েছে। এই আসামির মধ্যে হাসানুল হক ইনু, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক সহ পুলিশের সহ অন্যান্য যারা জুলাই মানবতা বিরোধী মামলার আসামি ছিলেন তাদেরকেও নিয়ে আসা হয়েছে। এবং যে মামলাটি গুরুত্বপূর্ণ, যে আশুলিয়ায় যে লাশ পোড়ানো হয়েছিল ৫ আগস্ট, যেদিন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে যান, ওদিনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র জনতাকে দমনের জন্য গুলি চালিয়েছে এবং নির্মমভাবে ৬ জনের লাশ যে আশুলিয়া থানার সামনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় সাভারের যে সাবেক এমপি সাইফুল ইসলাম, যিনি পলাতক রয়েছেন, তিনি সহ ১৬ জন আসামির বিরুদ্ধে কিন্তু আজকে বিচার কাজে প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য দিবেন। এরপরে মামলা সাক্ষ্য গ্রহণও শুরু হবে। আজকে এই মামলা সাক্ষ্য গ্রহণের জন্য ২ জন সাক্ষীকেও নিয়ে আসা হয়েছে, এমনটাই আমরা প্রসিকিউশন থেকে জেনেছি। গত ২৩ আগস্ট সর্বশেষ যেদিন এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়, ওই দিন এই মামলায় যে গ্রেপ্তার রয়েছে ৮ জন, ঢাকা সাবেক এসপি আবদুল্লাহিল কাফি, এএসপি শহীদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত সহ যে ৮ জন আসামি রয়েছে, এর মধ্যে ৭ জন আসামি কিন্তু তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন, কিন্তু একজন আসামি এসআই সাজ্জাদ, তিনি দোষ স্বীকার করেছেন এবং তিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। সব মিলে এই মামলার বিচার কাজ কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রাইব্যুনাল ২-এ, যার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম, সেই বিচার কাজ শুরু হবে। এবং সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে প্রথম যে শহীদ হয়েছিলেন আবু সাইদ, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলার সাক্ষ্য গ্রহণও কিন্তু ট্রাইব্যুনাল ২-এ রয়েছে। আর ট্রাইব্যুনাল ১-এও আজকে অনেকগুলো মামলা, যেহেতু চাংখারপুলের মামলা সাক্ষ্য গ্রহণ চলছে, সেই মামলায় আজকে ৩ জন সাক্ষীকে নিয়ে আসা হয়েছে। সেই মামলার যারা আসামি তাদেরকেও নিয়ে আসা হয়েছে। এছাড়া অনেকগুলো যে মামলা যেগুলো মিসকেস হিসেবে আছে, যেগুলোর এখন পর্যন্ত তদন্ত কাজ চলছে, সেই মামলারও কিন্তু আজকে অনেক আসামি নিয়ে আসা হয়েছে। কুষ্টিয়ায় কিন্তু হাসানুল হক ইনি, তার বিরুদ্ধে যে আরেকটি মামলা হয়েছে ঢাকায় নিউ মার্কেট থানার যে মামলাটিতে অনেক মন্ত্রীদের সাথে আওয়ামী লীগের, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, কিন্তু কুষ্টিয়ার একটি মামলায় তাকে সর্বশেষ গ্রেপ্তার দেখানো হয়েছিল, তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তাকেও একটি মামলা দেখা হয়েছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে সাভারের আসাবুল ইয়ামিনের যে মামলাটি, সেই মামলার তদন্ত কাজে অগ্রগতি বিষয় আজকে শুনানি হবার কথা রয়েছে। সেই মামলার যে আসামি তাদের গ্রেপ্তার রয়েছে, তাদের নিয়ে আসা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ই আগস্ট যে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার আসামি ওসি দেলাওয়ার হোসেন, তাকে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে জাহিদ বলা চলে যে আজকে ট্রাইব্যুনালে মোট ৩৩ জন আসামিকে নিয়ে আসা হয়েছে এবং বেলা ১১টার কিছুক্ষণ পরেই কিন্তু এই মামলার কাজ শুরু হবে এবং দিনব্যাপী আজকে এই মামলার কাজ চলবে। এবং আমরা মামলার বাকি তথ্যগুলো আমরা পরবর্তী সংবাদে দিতে পারবো। যখন যে মামলার তথ্য আমরা পারবো, আমরা সেই বিষয়ে কিন্তু দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত আমার কাছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আপনি জানাচ্ছিলেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনালে যে বিষয়গুলো ছিল, আজকের মামলা যে শুনানিগুলো হওয়ার কথা, সেগুলোর আপডেট নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে জেনে নেব। আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী সৈকত সাদিক জানাচ্ছিলেন আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন কোন মামলা শুনানি রয়েছে সেসব প্রসঙ্গে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জিএস পদে নির্বাচিত মাজহারুল ইসলাম। এদিকে শিবির প্যানেল থেকে বিজয়ীদের নিয়ে শুকরানা নামাজ আদায় করে দলীয় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বিজয়ীদের অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ৩৩ বছর অপেক্ষার পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ফল ঘোষণায় প্রায় ৩ দিন সময় নিয়েছে নির্বাচন কমিশন। জনাব আব্দুর রশিদ জিতু ঘোষিত ফলাফলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জয় পেলেও জিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের প্রত্যাশা, জাকসু নেতারা তাদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করবেন। নতুন ধারা রাজনীতি শুরু করুক, তারা সংঘাতের রাজনীতি ত্যাগ করে শান্তিপূর্ণ রাজনীতিতে আসুক। তারা যাতে সবগুলো ইশতেহার তাদের সঠিক মতো পূরণ করতে পারে। অটোমেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যাতে ওরা সিরিয়াসলি নেয়। তারা যোগ্য, সৎ এবং ইনশাল্লাহ তারা ভালো কিছু অবদান রাখবে আমাদের ক্যাম্পাসের জন্য। ভিপি পদে জয় পাওয়া স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু জানান, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধে কাজ করতে চান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবেন। সিনেট ভবনে নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করবেন তারা। এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, এই ক্যাম্পাসের যেই সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে, এই ক্যাম্পাসের পরিবেশের যেই সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে, সবার ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করব। ডাকসুর ধারাবাহিকতায় জাকসুতেও ভালো ফল করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শুকরানা নামাজ আদায় করে ছাত্র শিবিরের বিজয়ী প্রার্থীরা। পরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বলেন, বিজয়ীদের বিনয়ী হয়ে কাজ করতে হবে। সবকিছু মিলে যে অর্জন আজকে আপনারা করেছেন, এই অর্জনকে আমানত মনে করে, এই অর্জনকে দায়িত্ব মনে করে, এই অর্জনকে অঙ্গীকার, কমিটমেন্ট মনে করে আপনারা সেটা ধরে রাখবেন, সে প্রত্যাশা রাখছে। এবং আপনাদের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, এখানে নানান ধরনের মানুষ রয়েছে, সকলকে নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ এবং উদারতাপূর্ণ এবং পরস্পরের প্রতি ভালোবাসাপূর্ণ একটি ক্যাম্পাস আপনারা গড়ে তুলবেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়ার আয়োজনও করে শিবিরের প্রার্থীরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ৩ যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। আজ থেকে শুরু মনোনয়নপত্র বিতরণ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি কখন থেকে শুরু হবে এবং আপনারা শিক্ষার্থীদের সঙ্গে যারা প্রার্থী তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এবং প্রতিক্রিয়ায় আসলে তারা কি বলছেন? প্রায় ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের যে আমেজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে আজকে থেকে কিন্তু মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে এবং আগামীকাল এবং পরশু পর্যন্ত কিন্তু মনোনয়ন বিতরণ চালু থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু মনোনয়নপত্র জমা দিতে পারবে। আমরা হলো শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, পাশাপাশি হলো আমরা নির্বাচনে যারা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, পাশাপাশি হলো আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা দেখেছি যে 2 জন শিক্ষার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছে। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের সাথে সাথে নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু একটি নির্দেশনা দিয়ে দিচ্ছে। সেই নির্দেশনা ছিল এরকম কি যে ডোপ টেস্ট করানোর ক্ষেত্রে যে একটি রিসিপ্ট দেওয়া হবে, সেই রিসিপ্টটি দেখিয়ে ডোপ টেস্ট করানো হবে। পাশাপাশি ডোপ টেস্টের পাশাপাশি যে অন্যান্য যে নির্দেশনাগুলো রয়েছে, সেই নির্দেশনাগুলো কিন্তু যারা মনোনয়নপত্র গ্রহণ করছে তাদেরকে কিন্তু পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন। আমরা যদি একটু বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই আজকের যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, এটি চলবে আসলে আজকাল এবং আগামী 16 তারিখ পর্যন্ত এবং আগামীকাল থেকে মনোনয়নপত্র জমা চালু শুরু হবে এবং সেটি চলবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় যে তফসিল ঘোষণা করা, সেই তফসিল অনুযায়ী কিন্তু মনোনয়ন আগামী 12ই অক্টোবর কিন্তু চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা কিন্তু এ নিয়ে খুবই উচ্ছ্বাস
আশ্বাস প্রকাশ করেছে এবং তারা ক্যাম্পাসে কিন্তু এখন নির্বাচনী আমেজ বহমান রয়েছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসলে মনোনয়নপত্র আজকে বিতরণ শুরু হয়েছে। তো মনোনয়নপত্রের যে মনোনয়ন বিতরণের যে কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, মাহফুজ শুভ্র, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানানোর জন্য। সহকর্মী মাহফুজ শুভ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন চাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা। সর্বজনের শ্রদ্ধা নিবেদনে লালন কন্যা ফরিদা পারভিনের মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। শনিবার রাত 10:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান 21 পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী। শহীদ মিনারে শ্রদ্ধা শেষে কুষ্টিয়াতে বাবা মায়ের কবরের পাশেই ফরিদা পারভিনকে সমাধিস্থ করা হবে বলে জানিয়েছে তার বড় ছেলে ইমাম নাহিল। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন লোকসঙ্গীতের বরেণ্য এই সঙ্গীত শিল্পী। গত 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করে তার চিকিৎসা চলছিল। গত বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে রাখা হয় ভেন্টিলেশনে, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 71 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেন ফরিদা পারভিন। সঙ্গীত জীবনে 55 বছরে লালন গীতির জন্য তিনি বিখ্যাত হলেও আধুনিক ও দেশাত্মবোধক গানও করতেন তিনি। শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হচ্ছে। আমাদের সহকর্মী আরিফ হক সেখানে রয়েছেন। আরিফ হককে যুক্ত করে নিতে চাই। আরিফ হক, মরদেহটি আসলে কখন আনা হবে এবং একই সঙ্গে শ্রদ্ধা নিবেদনের পরে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে বা জানাজাও বা কোথায় হবে সে বিষয়ে বিস্তারিত আপডেট কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ জামিল আমাকে যুক্ত করবার জন্য। মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আসছে, অন দ্য ওয়ে রয়েছে। এবং আপনারা যেটি জানেন যে সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, ফরিদা পারভিন চলে গেছেন, প্রকৃতিও হয়তোবা তার এই চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না, তাই সকাল থেকেই কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টির মাঝেই ফরিদা পারভিনের পরিবার সহ শুভানুধ্যায়ী যারা রয়েছেন, দর্শক শ্রোতা রয়েছেন, তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে চলে এসেছেন। এরই মধ্যে তারা এখানে অবস্থান করছেন। মরদেহ আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবার কথা রয়েছে। এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর 12টায় তার জানাজা হবার কথা রয়েছে। এবং এরপরে কুষ্টিয়াতে তার বাবা মায়ের কবরের পাশে এই বরেণ্য সঙ্গীত শিল্পীকে দাফন করবার কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে সংবাদ সংযোগে যুক্ত হওয়ার জন্য। আমরা দর্শক জানছিলাম আরিফ হকের সঙ্গে আমরা কথা বলছিলাম দর্শক, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ফরিদা পারভিনের মরদেহটা শহীদ মিনারে আনা হচ্ছে, কখন আনা হবে সেই প্রসঙ্গে এতক্ষণ তার বিস্তারিত আপডেট জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হক। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে 4 দিনের নতুন কর্মসূচির প্রথম দিন রবিবার থেকেই থমকে গেছে সরকারি অফিস পাড়া। বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটকে আজও তালা ঝুলিয়েছে বিএনপি জামাত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। শনিবার বিকেলে 4 দিনের এই নতুন কর্মসূচি পালনের সমর্থনে জেলা ও উপজেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি জামাত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার সব সরকারি অফিস আদালত ঘেরাও করে অবস্থান, সোম মঙ্গল ও বুধবার 3 দিন বাগেরহাট জেলার সকাল সন্ধ্যা হরতাল। গত 30 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার 4টি আসনের মধ্যে একটি কমিয়ে 3টি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিলেও দাবি পূরণ না হওয়ায় বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল সম্মিলিত আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আজকে অবরোধ, ডিসি অফিস, নির্বাচন অফিস, আমরা ঘেরাওয়ের কর্মসূচি উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমাদের ঘেরাও কর্মসূচি পালন করা হবে। অবরোধ এবং ঘেরাও চলছে। বিচ্ছিন্নভাবে 2-1 কর্মচারী গেল, ভারতপক্ষে জেলা প্রশাসকের দপ্তরে কোনো কাজ কাম হচ্ছে না। সরকারি অফিস ঘেরাও অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর জানতে বাগেরহাটের মোংলা থেকে আমরা যুক্ত করে নেব সহকর্মী এনামুল হককে। এনামুল হক, সংবাদ সংযোগে আপনাকে যুক্ত করে নিচ্ছি। এইভাবে জানতে চাইবো আপনার কাছে যে 4 দিনের এই কর্মসূচির ঘোষণা আসলে কারা দিলেন এবং এই বিষয়ে তারা কি বলছেন। কর্মসূচির এই মুহূর্তের সর্বশেষ অবস্থাটি জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সমাধানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা বা তারা কি চেষ্টা করছেন। খালিদ, আপনি জানেন যে বাগেরহাটের 4টি আসন থেকে কমিয়ে 3টি আসন করার পরের থেকে কিন্তু বাগেরহাটে বিভিন্ন ধরনের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি, সেই কমিটি কিন্তু এর আগেও কয়েক দফা হরতাল অবরোধ দিয়েছেন এবং আজকেও কিন্তু আজকে থেকে 4 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর, অফিস, আদালত ঘেরাও কর্মসূচি চলছে এবং এরপরে আগামীকালকে থেকে কিন্তু 3 দিনের হরতাল ঘোষণা করেছে। তবে আমি বিভিন্ন উপজেলা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু বিভিন্ন সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো কিন্তু কার্যত কার্যক্রম বন্ধ রয়েছে। আর মোংলা উপজেলা আমি ঘুরে এসেছি। মোংলা উপজেলা আমার পিছনে দেখতে পাচ্ছেন মোংলা উপজেলা, সেই মোংলা উপজেলায় কিন্তু আমি গিয়েছিলাম। সেখানে কিন্তু প্রত্যেকটা দপ্তরের সামনেই কিন্তু তালা ঝোলানো আছে। এই বিষয়ে আমি একটু কথা বলবো জামায়াত নেতার সাথে। আপনারা আসলে কি আজকের কার্যক্রম কেমন পালন করছেন? কার্যক্রম যেহেতু এটা বাগেরহাট জেলা সর্বদলীয় সংগ্রাম কমিটি কর্তৃক ঘোষিত, বাগেরহাটের 4টি আসন পুনরুদ্ধারের দাবিতে আজকে ছিল আমাদের সরকারি অফিস যেগুলো আছে এগুলোতে আমাদের অবস্থান এবং সরকারি অফিস ঘেরাও। তো যেহেতু আমরা সব সরকারি অফিস যেগুলো আছে এগুলোতে আমরা অবস্থান করেছি সকাল থেকেই, এখনো আছি এবং সব কার্যক্রমই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমরা চাই বাগেরহাটের যে 4টি আসন পূর্বে ছিল সেই 4টি আসনই আমাদের ফিরিয়ে দেওয়া হোক। এই একটি আসনে আপনি শুনছিলেন যেমন জামাত নেতা জানাচ্ছিলেন, কিন্তু আজকের এই কার্যক্রম কিন্তু চলবে সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। কিন্তু বাগেরহাটের যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলায় কিন্তু এই কার্যক্রম চলবে। তবে জেলার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ছিল। সেখানে কিন্তু জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা নির্বাচন অফিসে সহ বিভিন্ন দপ্তরে কিন্তু তারা অবস্থান করেছিলেন। এখন কিন্তু যে কার্যক্রম উপজেলা পর্যায়ে চলছে সেটি কিন্তু বিকাল 4টে পর্যন্ত চলবে। খালিদ। জি এনামুল হক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সরকারি অফিস ঘেরাও কর্মসূচি এবং সেখানকার সংসদীয় আসন ইস্যুতে যে অস্থিরতা তৈরি হচ্ছে সে প্রসঙ্গে তিনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। সর্বশেষ আপডেট, রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং স্থানীয় বিনিয়োগের অভাবে গত 1 বছরে নারায়ণগঞ্জে অন্তত 58টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে 50,000 শ্রমিক এবং কর্মচারী সরাসরি বেকার হয়েছেন আর পরোক্ষভাবে কাজ হারিয়েছেন আরও প্রায় 50,000 মানুষ। এই অবস্থা থেকে ফেরাতে শিল্প কারখানাগুলোতে আবার চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সরকারি হিসেবে গত 1 বছরে নারায়ণগঞ্জে অন্তত 58টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং বিনিয়োগের অভাব। এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। সংখ্যার দিক দিয়ে 1 লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এর বাইরে ছোট বা অনিবন্ধিত শিল্প কারখানার সংখ্যাও কম নয়। হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে, আয়ের উৎসাহ নাই। এখানে তো ছেলে মেয়ে লেখাপড়া, ভরণ পোষণের কষ্ট। পরিবার আমার উপরে চলে, কারণ দেখা গেল আমার বাচ্চা আছে 2টা, মাদ্রাসা পড়ে, স্কুলে পড়ে, আমি চালার মতো কোনো আমার নাই, খুব ইঞ্জিন খাইতেছি। ঘর ভাড়া বাজ্যে গেছে, মানে খুবই কষ্টে, কাজ তো কোথাও পাই নাই। কারণ একটা জিনিস রানিং থাকলে টাকা পাইলে 2টা ভালো মন্দ খাইয়ে বাজার করে চলন যায়, আপনি যদি না পান তো ওই ক্ষেত্রে আপনি চলবেন কেমনে? বিষয়টি স্বীকার করেন প্রাইম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। তিনি জানান, অনেক শিল্প প্রতিষ্ঠানই বন্ধ হয়েছে মূলত রাজনৈতিক পালাবদল, ব্যাংকিং সমস্যা, গ্যাস ও বিদ্যুৎ সংকট, পর্যাপ্ত অর্ডার না থাকা এবং বেতন ভাতা দিতে ব্যর্থতায় সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে। এটা পরিচালনার কোনো মানুষ নেই, জন নেই, যার জন্য বন্ধ হয়েছে। যেগুলোর আছে সেগুলো কিন্তু চলতেছে। কিছু কিছু ফ্যাক্টরি আছে জ্বালাই দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। তো এগুলো, এইসব কারণগুলোতে এই ফ্যাক্টরিগুলো বন্ধ। তো সেই হিসাবে একাধারে ফ্যাক্টরি বন্ধ আর একদিকে শ্রমিক বেকার, এটাই হলো মূল কারণটা। আর বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম এর কারণ হিসেবে ব্যাংকিং জটিলতা, বিদেশি ক্রেতাদের অনৈতিক বাণিজ্যিক আচরণ, গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়াকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এসব কারণেই মালিক ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের পলিসি হইতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে, বাংলাদেশের শিল্প কলকারখানার পজিশনকে বিবেচনায় নিয়ে। এখন যদি এই পজিশনে যদি ওই পলিসি না করে যদি উন্নত বিশ্বের উন্নত কোনো পলিসি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে ইন্ডাস্ট্রিগুলি গলা টিপে হত্যা করার মতো অবস্থা কি, এবং তাই হয়েছে এবং তাই হতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, সমন্বিত সেবার ঘাটতি, আন্তর্জাতিক বাজারের চাপ ও অভ্যন্তরীণ সংকট মিলিয়ে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো এখন বড় ধরনের ঝুঁকির মুখে। এর প্রথম শিকার হচ্ছেন শ্রমিকরা। এই অবস্থার দ্রুত অবসান না হলে বেকারত্ব ও অনিশ্চয়তা আরও বাড়বে বলে শঙ্কা তাদের। মনিরা কাজুরি, ৭১। পাবনা ১ আসনের বেড়া আংশিক সাথিয়া অংশের সীমানা পুনর্বহলের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল ও সড়ক পথ নৌপথ অবরোধ চলছে। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে পাবনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, হরতাল অবরোধ এবং নৌ অবরোধ যে বিষয়টি চলছে সেটার সর্বশেষ আপডেট আমাদেরকে জানাবেন এবং সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি বেড়া এবং সাথিয়া মাঝামাঝি যে হাইওয়ে, যেটা পাবনা থেকে ঢাকামুখী যে ঢাকা মহাসড়ক বলি, ঠিক সেই মহাসড়কের চিত্র যদি আমরা দেখাই যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে প্রতিবাদ করছে, সংগ্রাম করছে এবং তারা রাজপথে নেমে এসেছে। ধারাবাহিক কর্মসূচির নির্বাচন কমিশনের এই গেজেট ঘোষণার পর থেকেই যে আসন বিন্যাসের যে বিষয়টি যখন থেকে ঘোষণা হয়েছে, ঠিক গত বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত, এই আজকে রবিবার, এখন পর্যন্ত কিন্তু এই বেড়া অঞ্চলের মানুষজন কিন্তু তারা ফুঁসে উঠেছে এবং তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছেও গিয়েছিল এবং তারা বলছে যে ৬৮ পাবনা ১, যেহেতু পাবনা জেলা ৫টি আসন, কিন্তু ৬৮ পাবনা ১ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আসনের যে সময় ইলেকশন হয়েছে, এই আসন থেকে মন্ত্রী পেয়েছে, এই আসন থেকে সকলেই ভালো ভালো জায়গাতে অবস্থান করেছে। আমরা যদি ভোটার বিশ্লেষণ করি তাহলে ৬৮ পাবনা ১ আসনে, যেখানে বেড়া অংশের ১,২০,০০০ থেকে ৩০,০০০ ভোট পেয়েছে এবং সাথিয়া অংশে প্রায় ২ লক্ষ প্লাস ভোট রয়েছে। সুতরাং এই বেড়া অংশকে আলাদা করে দিয়ে এই অংশকে সুজানগরের সাথে সম্পৃক্ত করা হয়েছে, যেটা দূরত্ব এই বেড়া থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরে। কিন্তু বেড়া এবং সাথিয়ার এই পাবনা ঢাকা মহাসড়কেরই কিন্তু পার্থক্য, যেটার এই পাশে এক পাশে বেড়া উপজেলা আর এক পাশে সাথিয়া উপজেলা। সুতরাং সাথিয়ার যে মানুষ, সাধারণ ভোটার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা কিন্তু আজকে মাঠে নেমেছে, সকাল সন্ধ্যা ভোট করছে। আমরা যদি একটু দেখাই, এখানে সকাল থেকেই সকলেই মিছিল করছে, টায়ার জ্বালিয়ে, এবং এই মহাসড়কের টোটাল পথটাই কিন্তু এখন বন্ধ রয়েছে। ঢাকার সঙ্গে সমস্ত যানবাহন চলাচল, বিশেষ করে ট্রাক, বাস যেগুলো রয়েছে, ছোট ছোট পরিবহন, সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। আমরা যদি একটু রাস্তা দেখাই, রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষজন তারা হেঁটে চলাচল করছে এবং এখন যে পরিস্থিতি, এই পাশেই রয়েছে কি বিশালিক্ষা নৌবন্দর, যেখান দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে যত তেলবাহী লরি রয়েছে বা তেলবাহী যে জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলো কিন্তু এই পথ দিয়ে চলাচল করে। আপাতত তারা নমনীয় আছে, জাহাজ কিছুটা গেলেও মোটামুটি ভাবে বন্ধই বলা চলে আর কি। তবে আগামীকালকে কর্মসূচি যেটা আমরা বলতে পারি, আগামীকালকে কিন্তু এই নৌপথ বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা যদি এখানকার একজনের সাথে কথা বলি যারা এই আন্দোলন সংগ্রামের সঙ্গে রয়েছে, আপনি কি বলবেন যে আপনারা যে আন্দোলন সংগ্রামটা করছেন, কেন এই আন্দোলন সংগ্রাম করছেন, আপনার যুক্তি দাবিটা কি? আসলে আমাদের যৌক্তিক দাবি হচ্ছে বেড়া সাথিয়া রাস্তার এপার আর ওপার, আমরা আগের পণ্য বহালে ফিরে যেতে চাই, তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব বেড়া সাথিয়ার সাথে। শুনছিলেন যে আমরা একজন এই অঞ্চলের মানুষের সাথে কথা বলছিলাম। আমার এই টোটাল এই বেড়া সিএমবি এলাকাতে কয়েক হাজার সাধারণ মানুষ, নেতা কর্মীরা কিন্তু এখানে সমবেত হয়েছে। এখানে একটি সংগ্রাম কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সংগ্রাম কমিটির নেতৃত্বেই কিন্তু এই আজকের যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করছে এবং তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার এই বেড়া সাথিয়াকে একত্রিত না করবে, তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত আসলে তারা আন্দোলন করে যাবেন, সেই ঘোষণাই আসলে তারা দিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনার কাছ থেকে যা জানলাম যে খুব একটা যে সমাধান করা হচ্ছে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। মুস্তাফিজুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান, জানাচ্ছিলেন সড়কপথ নৌপথ অবরোধের সর্বশেষ আপডেট। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলী ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর ২ আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে এবং সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি চলছে। তৃতীয় দফায় ৩ দিনের কর্মসূচির
কর্মসূচির প্রথম দিনের অবস্থা জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। মনিরুল ইসলাম টিটু, আপনার কাছে জানতে চাইবো সেখানকার অবরোধের আসলে কি অবস্থা, মহাসড়কের ঠিক কোন জায়গাটাতে আসলে অবরোধগুলো করা হচ্ছে এবং কর্মসূচি চলছে, রেলপথের অবরোধেরও সর্বশেষ আপডেটটা জানবো আপনার কাছ থেকে। রাখি গতকাল অর্থাৎ শনিবার বিকেলে ফরিদপুরের আলগি ইউনিয়নে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখান থেকে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়, যে কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে আগামী আরো 2 দিন, মোট 3 দিন সড়ক এবং রেলপথ অবরোধ করে রাখা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে আমরা যদি আমার পেছনে একটু দেখি যে দেখুন যে রেল আটকে দেওয়া হয়েছে। এটি নকশিকাতা এক্সপ্রেস, যেটি খুলনা থেকে সকালে আসছিল সকাল 8:30টার দিকে এই এলাকাতে আসার পরে এখানে কিন্তু আটকে দেওয়া হয়। তো এই 3 ঘন্টা ধরে কিন্তু এই রেলটি অবরোধ করে রাখা হয়েছে। তো আমি একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, যে আপনারা যে অবরোধ করছেন বা এই কর্মসূচিগুলো কেন আপনারা নিচ্ছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো আমরা ভাঙা এবং ভাঙার থেকে বিচ্ছিন্ন হব না। হামিদদি এবং আলগি ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন, আমরা ভাঙার থেকে আলাদা হব না। আমরা এইখানে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাদের জন্য আমি ডাক্তার হিসেবে, তার মানে যে 2টি ইউনিয়নকে ভাঙা থেকে 2 আসনের সাথে সংযুক্ত করা হয়েছে, সেই সংযুক্তকরণের প্রতিবাদে আজকে আপনারা এই অবরোধ করছেন। আমরা একটু কথা বলবো যে যারা এসছেন, দেখতে পাচ্ছি যে যারা এই রেলে আসেন, ট্রেনে ছিলেন, তো আপনি কোন জায়গা থেকে আসছেন, কোথায় যাচ্ছিলেন আর কি অবস্থা? আমি আসছি কুষ্টিয়া থেকে, আমি যাচ্ছি হচ্ছে নাওরুবাবু। তো এখানে এসে 8টা থেকে এই পর্যন্ত বসে খুবই চরম দুর্ভোগে আছি। আমার অফিস করার কথা ছিল 10টার আগে, কিন্তু আমি এখনো পৌঁছাতে পারিনি। আমি চাই সরকার দ্রুত ব্যবস্থা নেই, আপনি সেটি চাইছেন। আমরা যেটি শুনছিলাম, তারা যেটি বলছিলেন যে মূলত এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে ফরিদপুর 4 আসনভুক্ত ভাঙা উপজেলার 2টি ইউনিয়নকে নগর কাউন্টার সাথে অর্থাৎ ফরিদপুর 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর। তারপর থেকেই কিন্তু এই এলাকার মানুষ রাজপথে নেমে আসে। তো 5 তারিখেই কিন্তু সারাদিন অবরোধ কর্মসূচি তারা পালন করে, এরপরে আবার 2 দিন বন্ধ দিয়ে তারপর আরো 3 দিন তারা এই কর্মসূচি পালন করেছে। সর্বশেষ আজ থেকে যে কর্মসূচি তাদের শুরু হয়েছে সেটি আগামী মঙ্গলবারে শেষ হবে এবং তারপরে তারা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করবে বলে এমনকি জানিয়েছেন। অর্থাৎ পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে তারা যেতে চান এবং পরবর্তী সংবাদগুলোতে আসলে এই অবরোধের পরবর্তী আপডেটগুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। মনিরুল ইসলাম টিটু, অনেক ধন্যবাদ সংবাদ সংযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। সেখানে চলছে অবরোধ এবং সংসদীয় আসন পুনর্বিন্যাসের যে বিষয়টি নিয়ে সারা দেশে আসলে নিয়ে আলোচনা চলছে, তো সেই বিষয়ে আমাদের সঙ্গে সহকর্মী মনিরুল ইসলাম টিটু যুক্ত হয়ে জানাচ্ছিলেন ফরিদপুর থেকে বিস্তারিত। আবারও শক্তিশালী বৃষ্টি বলয়ে প্রবেশ করেছে দেশ। আজ থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে চলতি বছরের 12তম শক্তিশালী বৃষ্টি বলয়। এর ফলে দেশের প্রায় 70% এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT এ তথ্য জানিয়েছে। বৃষ্টি বলয়টি মূলত দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সর্বাধিক সক্রিয় থাকবে। একই সঙ্গে দেশের সব উপকূলীয় এলাকাতেও এর প্রভাব বেশি দেখা যাবে। এসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে উপকূলীয় এলাকা ব্যতীত বৃষ্টিপাত মাঝারি মানের হবে। এটি একসঙ্গে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। সাধারণত দুপুরের পর থেকে পরদিন সকালের মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে এ সময় দেশের নদ নদীর পানি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নিচু এলাকায় ভারী বৃষ্টি এবং জোয়ারের কারণে বন্যার ঝুঁকি রয়েছে। পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কাও। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।